আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত। আজ হলো ২৬ নভেম্বর বুধবার। আজকের সন্ধ্যার সমগ্র বরাক উপত্যকা তথা আসাম এবং দেশের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবর হলো: বাংলাদেশে পুশব্যাক করার আগে প্রমাণ করার সুযোগ দিতে হবে, পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। অরুণোদয়ে বঞ্চনা, কালাইন ব্লকে মহিলাদের গণ অবস্থান ধর্মঘট, স্বামীহারা বৃদ্ধাদের আর্তনাদ অগ্রাহ্য, শাসক দলের বিরুদ্ধে আঙ্গুল, শতাধিক মহিলার অবস্থান ধর্মঘট ও স্মারকপত্র প্রদান। ২৬-এর ভোটের কাউন্টডাউন শুরু কংগ্রেসের। শ্রীভূমির ৪ সমষ্টিতে কংগ্রেসের গোপন সার্ভেতে ৮ সম্ভাব্য প্রার্থীর মুখ হিট লিস্টে। ইন্ডিয়া জোটের ১২৬ আসনে লড়াইয়ের প্রস্তুতি জোরদার। ডিসেম্বরে প্রার্থী তালিকা প্রকাশের ইঙ্গিত। বিতর্কহীন প্রার্থী বাছাইয়ের কড়া নীতি গৌরব গগৈর। অনুপ্রবেশ সিদ্ধান্তে যোগী আদিত্যনাথের সঙ্গে হাত মেলালেন ইমাম প্রধান। আলগাপুরে পুলিশের টার্গেটেড অভিযানে আটক কুখ্যাত মাদক পাচারকারী দিলওয়ার, উদ্ধার নিষিদ্ধ কফ সিরাপ। বেন্ডিং আইডি, সদরঘাটের পথ বিক্রেতাদের আবেদন করার আহ্বান পৌর নিগমের। এবং সর্বশেষ খবরটি হল, রামকৃষ্ণনগরে নম্বরবিহীন গাড়ির দৌরাত্ম্য, আইন শৃঙ্খলা নিয়ে উদ্বেগে সাধারণ মানুষ। এবারে শুনুন বিস্তারিত খবর। বাংলাদেশে পুশব্যাক করার আগে প্রমাণ করার সুযোগ দিতে হবে, পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। গর্ভবতী মহিলাকে পুশব্যাক করা হয়েছিল বাংলাদেশে। সোনালী খাতুন নামে সেই মহিলাকে বাংলাদেশি বলে পাঠিয়ে দেওয়ার সেই সিদ্ধান্তের বিরোধিতা করে মামলা হয় কলকাতা হাইকোর্টে। পরে মামলা গড়ায় সুপ্রিম কোর্ট পর্যন্ত। সেই মামলাতেই এবার বড় পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির। বাংলাদেশি বলে আখ্যা দেওয়ার আগে যাতে খতিয়ে দেখা হয় সেই বার্তাই দিয়েছে শীর্ষ আদালত। সোনালীকে পুশব্যাক করে বাংলাদেশে পাঠানোর পর পশ্চিমবঙ্গ শ্রমিক ওয়েলফেয়ার বোর্ড হাইকোর্টে হেভিয়াস কর্পাস মামলা করেছিল। বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি হৃদব্রত কুমার মিত্রের বেঞ্চ সেই সোনালী খাতুনকে অবিলম্বে ভারতে ফেরানোর নির্দেশ দিয়েছিল। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা হয়। মঙ্গলবার প্রধান বিচারপতির বেঞ্চে ছিল সেই মামলার শুনানি। সেই মামলায় কেন্দ্রের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলল সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি সূর্যকান্তের বক্তব্য, কেউ বাংলাদেশ থেকে বেআইনিভাবে এলে আপনাদের নির্বাসন দেওয়া যুক্তিযুক্ত, তাতে কারো আপত্তি নেই। কিন্তু কেউ যদি তথ্য তুলে ধরে প্রকাশ করেন যে তিনি ভারতে জন্মগ্রহণ করেছেন এবং সেখানে বড় হয়েছেন, তাহলে তার অধিকার রক্ষা করতে হবে। প্রধান বিচারপতি এদিন কেন্দ্রকে আরও বলেন, কেন্দ্রের বিভিন্ন এজেন্সি আছে, মামলাকারীদের তথ্য যাচাই করে সেই সব এজেন্সি একই সঙ্গে তাদের হিয়ারিংয়ের সুযোগ দেওয়ার, অর্থাৎ তাদের কথা শোনার সুযোগ দিতে বলেছে সুপ্রিম কোর্ট। নথির ভিত্তিতে নাগরিকত্ব যাচাই করা যেতে পারে বলে উল্লেখ করেছে আদালত। আগামী সোমবার অর্থাৎ ১ ডিসেম্বর মামলার শুনানি রয়েছে। গর্ভবতী সোনালী খাতুন সহ আরও ৫ জনকে কোনো তথ্য যাচাই না করেই বাংলাদেশে পাঠানো হয় বলে অভিযোগ উঠে সেখানে তাদের গ্রেফতার করা হয়। এরপর মামলা হয় হাইকোর্টে। পরবর্তী খবর, অরুণোদয়ে বঞ্চনা, কালাইন ব্লকে মহিলাদের গণ অবস্থান ধর্মঘট। দলতোড়া জিপির নিরুপায় সর্বহারা স্বামীহারা পুত্রহারা বৃদ্ধা ও বিকলাঙ্গ শতাধিক মহিলার ক্ষোভে দিনভর উত্তপ্ত হয়ে থাকে কালাইন ব্লক কার্যালয়। অরুণোদয় তালিকা থেকে হঠাৎ নাম কেটে দেওয়ার প্রতিবাদে তারা সকাল থেকে বিকেল পর্যন্ত অবস্থান ধর্মঘট পালন করেন। বঞ্চিত এই মহিলাদের একটাই প্রশ্ন, যাদের পেটে ভাত নেই, মাথায় ছাদ নেই, যাদের ঘরে উপার্জনক্ষম কেউ নেই, তাদের নামই কাটা হলো কেন? অরুণোদয় প্রকল্পের অর্থে বহুদিন ধরে জীবনধারণ করেছিলেন দলতোড়া জিপির বহু অসহায় মহিলা। কেউ বৃদ্ধা, কেউ বিকলাঙ্গ, কেউ স্বামীহারা, অন্যের বাড়িতে কাজ করাও যাদের সম্ভব নয়। প্রকৃত প্রাপকদের তালিকায় নাম অন্তর্ভুক্ত করার পর গত কয়েক বছর ধরে তারা প্রতি মাসে সামান্য হলেও সরকারি অনুদান পেয়েছেন, কিন্তু গত ৬-৭ মাস ধরে কোনো পূর্ব নোটিশ ছাড়াই তালিকা থেকে বাদ পড়েছেন অনেকেই, যেন রাতারাতি তারা অপ্রকৃত হয়ে গেলেন। এই ঘটনার পর থেকেই মহিলারা ছুটেছেন পঞ্চায়েত সদস্য, জিপি সভাপতি, শাসক দলের নেতা থেকে শুরু করে স্থানীয় বিধায়কের দরবার পর্যন্ত। কিন্তু নাম কেন কাটা হলো তার উত্তর একটাও পাননি। মহিলাদের অভিযোগ,
প্রকৃতদের নাম কাটা হচ্ছে আর সুবিধা পাচ্ছেন প্রভাবশালী দলের নেতাদের পরিচিত লোকে। এত অন্যায় কেন? মঙ্গলবার সকাল থেকেই কালাইন ব্লক কার্যালয়ের সামনে ভিড় জমাতে থাকেন বঞ্চিত মহিলারা। তাদের দাবি, ব্লক ডেভেলপমেন্ট অফিসারের সঙ্গে দেখা করে নিজেদের বিপদ দুর্দশা জানাবেন এবং নাম কাটার কারণ জানতে চাইবেন। কিন্তু দুর্ভাগ্য, অতি গুরুত্বপূর্ণ এই বঞ্চিত মহিলাদের সঙ্গেই দেখা করলেন না বিডিও। অভিযোগ, আমরা দিনভর বসে রইলাম কিন্তু তিনি এলেন না। আমাদের কষ্ট তাদের চোখে পড়ে না। বিকেল 2টোর দিকে বিডিও অনুপস্থিত থাকায় শেষ পর্যন্ত বাধ্য হয়ে তারা ব্লকের দায়িত্বপ্রাপ্ত এক কর্মচারীর হাতে স্মারকপত্র জমা দেন। অবস্থান ধর্মঘটে নেতৃত্ব দেন প্রভা চট্টোপাধ্যায়, অর্পণা ভট্টাচার্য, আরতি রায়, চন্দ্রবালা দত্ত, লাকিরানী দেব প্রমুখ। তাদের কথায়, মানুষের ন্যায্য অধিকার কেড়ে নিয়ে অন্যায়ভাবে সুবিধা বন্টন করা হচ্ছে। প্রকৃত প্রাপকদের তালিকা থেকে বাদ দেওয়া মানে এক ধরনের সামাজিক হত্যা। প্রতিবাদী মহিলাদের হুঁশিয়ারি, আমাদের ন্যায্য পাওনা ফিরিয়ে না দিলে পরবর্তী সময়ে আরও বড় গণ আন্দোলন হবে। ভোটের সময় আমরা এর জবাব দেব। তারা আরও বলেন, তালিকায় নাম অন্তর্ভুক্ত করার আগে সরকারি কর্মকর্তারাই যাচাই বাছাই করে আমাদের নির্বাচিত করেছিলেন। আজ কি এমন পরিবর্তন হলো যে আমরা আর প্রাপ্য নই? বঞ্চিত মহিলাদের কথায় শাসক দলের বিরুদ্ধেও তীব্র সমালোচনার ঝড় উঠে। নির্বাচনের সময় দরজায় দরজায় এসে বলে গরিবের পাশে আছে সরকার, কিন্তু বাস্তবে গরিবের অধিকারই কেড়ে নিচ্ছে। আমাদের মতো অসহায় মানুষদের ভোটের সময় মনে পড়ে ভুলে যায়। পরবর্তী খবর, 26-এর ভোটের কাউন্টডাউন শুরু কংগ্রেসের। শ্রীভূমির 4 সমষ্টিতে কংগ্রেসের গোপন সার্ভেতে 8 সম্ভাব্য প্রার্থীর মুখ হিট লিস্টে। আসামে বিধানসভা নির্বাচনের সম্ভাবনা ঘনিয়ে এসেছে কয়েক হাত দূরেই। নির্বাচন কমিশন যে কোনো সময় রণডঙ্কা বাজিয়ে দিতে পারে, এমনটাই রাজনৈতিক মহলের অভিমত। ফেব্রুয়ারি-মার্চে ভোট গ্রহণ প্রায় নিশ্চিত ধরে নিয়েই সক্রিয় হয়ে উঠেছে সব রাজনৈতিক দল, কিন্তু সবচেয়ে তৎপর পদক্ষেপ নিয়েছে কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট, যারা এবার স্পষ্ট জানিয়ে দিয়েছে 126টি আসনেই জোটবদ্ধ লড়াই হবে। এই লক্ষ্যে ডিসেম্বরে আসাম প্রদেশ কংগ্রেস কমিটি প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণার সবুজ সংকেত দিতে পারে বলে জানা যাচ্ছে। দলীয় সূত্রে খবর, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার শাসনে অগণতান্ত্রিক হিটলারি প্রবণতা ও অতিরিক্ত ঋণের বোঝা, এই দুই ইস্যুকে সামনে রেখে কংগ্রেস এবার আরও প্রস্তুত, আরও সতর্ক। বরাক উপত্যকার 13টি আসন নিজেদের পক্ষে সুসংহত করতে কংগ্রেস অত্যন্ত গোপনীয় উপায়ে শ্রীভূমিতে এক বিশেষ মাঠ সমীক্ষা পরিচালনা করেছে। গুয়াহাটি থেকে আগত একটি স্যাটেলাইট টিভি চ্যানেল এবং বরাকের একটি খ্যাতনামা দৈনিক পত্রিকার ব্যুরো যৌথভাবে এই সার্ভে চালায়, যা রাজনৈতিক মহলে ব্যাপক আলোড়ন তুলেছে। 4 সদস্যের অভিজ্ঞ সার্ভে টিম, যাদের প্রত্যেকেরই রাজনৈতিক মাঠ পর্যবেক্ষণে 15 বছরের অভিজ্ঞতা, নিজেদের পরিচয় সম্পূর্ণ গোপন রেখে বুথ লেভেল পর্যন্ত জনসংযোগ, জনপ্রিয়তা, প্রভাব, সেবা কার্যকলাপ, বিতর্কমুক্ত বামমূর্তি সহ একাধিক পরিমাপক ব্যবহার করে প্রার্থী খোঁজ করেছেন। তারা দাবি করেছেন, এভাবে এত গভীরতর, স্বাধীন ও নিরপেক্ষ মাঠ সমীক্ষা দেশের মধ্যে ইন্ডিয়া টুডে ছাড়া আর কোনো সংস্থা করতে পারেনি। এই সমীক্ষায় শ্রীভূমি জেলার 4 বিধানসভা সমষ্টি থেকে 9 জন সম্ভাব্য কংগ্রেস প্রার্থীর নাম উঠে এসেছে হিট লিস্টে। রামকৃষ্ণনগর অনুপ কুমার দাস তালুকদার, শীতেন্দ্র চন্দ্র রায়, পাতারকান্দিতে কার্তিক সিনহা, ব্রিজেশ কুমার রায়, দক্ষিণ করিমগঞ্জে হাফিজ রশিদ আহমেদ চৌধুরী, মমতাজ বেগম, আব্দুল সবুর তাপাদার, উত্তর করিমগঞ্জে জাকারিয়া আহমেদ, প্রাক্তন বিধায়ক জামাল উদ্দিন আহমেদের পুত্র আহমেদ সাহিল, বদরপুরের বিশিষ্ট ব্যবসায়ী প্রয়াত সমাজকর্মী খলিলুর রহমানের পুত্র। দক্ষিণ করিমগঞ্জ আসনের সবচেয়ে বেশি আলোচনায় আছেন হাফিজ রশিদ আহমেদ চৌধুরী, যিনি দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকার ভূমি সমস্যা, প্রশাসনিক দুর্নীতি, মানবাধিকার লঙ্ঘন নিয়ে সরব। জেলার 7 আসনের দাবি ও 2027 সালের নির্ধারিত অল ইন্ডিয়া ডিলিমিটেশনে দিশপুরে হিটলারের বিরুদ্ধে গর্জে ওঠার প্রস্তুতি নিতে তাকে প্রার্থী করতে পারে কংগ্রেস, এমনটাই সার্ভে সূত্রের দৃঢ় ধারণা। সার্ভে রিপোর্টে আরও স্পষ্টভাবে উঠে এসেছে, এই 8 জনেরই নিজ নিজ এলাকায় সাধারণ মানুষের সঙ্গে গভীর সংযোগ রয়েছে। তারা দুর্যোগ মোকাবিলা, সামাজিক সেবা এবং তৃণমূল স্তরে ধারাবাহিক কাজের জন্য পরিচিত।
তাদের মধ্যে কেউ কোনো বড় বিতর্কের সঙ্গে জড়িত নন। তাদের পারিবারিক পটভূমিও রাজনৈতিকভাবে উজ্জ্বল ও পরিচ্ছন্ন, যারা পূর্বে জনগণের স্বার্থে কাজ করেছেন। পরবর্তী খবর, দেশে অবৈধ অনুপ্রবেশ ইস্যুতে ফের তপ্ত জাতীয় রাজনীতি। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সম্প্রতি নির্দেশ দিয়েছেন রাজ্যের সমস্ত জেলা প্রশাসকদের তত্ত্বাবধানে অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে প্রথমে অস্থায়ী আটক কেন্দ্র বা টেম্পোরারি ডিটেনশন সেন্টার তৈরি করতে হবে এবং পরে আইনানুগ প্রক্রিয়া তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠাতে হবে। এই নির্দেশিকাকে কেন্দ্র করে বিভিন্ন মহলে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। ঠিক এমন সময় এই বিষয়ে মুখ খুললেন অল ইন্ডিয়া ইমাম অর্গানাইজেশনের প্রধান ডক্টর ইমাম উমের আহমেদ ইলিয়াসি। তার মন্তব্য রাজনীতির উত্তাপ আরও বাড়িয়ে তুলেছে। ডক্টর ইলিয়াসি বলেন, এটা খুবই ভালো সিদ্ধান্ত। তিনি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী, তার কাজ রাজ্যের নিরাপত্তা এবং আইন শৃঙ্খলা রক্ষা করা। ভারতে বেআইনিভাবে প্রবেশ করা, থাকা বা অপরাধ করলে তার বিরুদ্ধে আইন আছে, সরকার সেই আইন প্রয়োগ করছে মাত্র। তিনি আরও বলেন, দেশে শুধু উত্তরপ্রদেশ নয়, ভারতের সর্বত্র অবৈধ অনুপ্রবেশকারীদের খুঁজে বের করে কঠোর পদক্ষেপ করা উচিত। ইলিয়াসির বক্তব্য, এই অনুপ্রবেশকারীরা দেশ থেকে বিভিন্ন সুবিধা নেয় এবং এর ফলে যারা প্রকৃত নাগরিক তাদের অধিকারও ক্ষুণ্ণ হয়। এটা আমাদের ক্ষেত্রেও অন্যায়। তার মতে, ভারতীয় আইনের সামনে সবাই সমান, তাই দেশের নিরাপত্তার স্বার্থে এ ধরনের পদক্ষেপ জরুরি। তিনি আরও বলেন, অনুপ্রবেশকারীরা দীর্ঘদিন ধরে অবৈধভাবে ভারতে প্রবেশ করছে। বিশেষ করে প্রতিবেশী দেশ বাংলাদেশ এবং মায়ানমারের রোহিঙ্গারা ভারতে এসে বেআইনিভাবে বসবাস করছে এবং ভারতীয়দের অধিকার ক্ষুণ্ণ করছে। তাই এদের একমাত্র জায়গা হচ্ছে ডিটেনশন ক্যাম্প এবং তারপর নিজের দেশ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও আশঙ্কা প্রকাশ করেছেন, বারবার এই বলে যে অনুপ্রবেশকারীদের জন্য ভারতের ডেমোগ্রাফি পরিবর্তিত হয়ে যাচ্ছে ক্রমশ। ভারতের সাধারণ নাগরিকরাও ইমাম প্রধানের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন এবং তার ভূয়সী প্রশংসা করেছেন। পরবর্তী খবর, শিলচর সদরঘাট ও আশপাশ এলাকার রাস্তার পাশের যেসব পথ বিক্রেতা এখনও শিলচর পুর নিগমের জুন 13 ব্র্যান্ডিং আইডির জন্য আবেদন করেননি, তাদের স্বার্থে শিলচর পুর নিগম একটি নির্দেশ জারি করে ব্র্যান্ডিং আইডির জন্য আবেদনপত্রের আহ্বান জানিয়েছে। পৌর নিগমের ওই নির্দেশ অনুযায়ী আগামী 1 ডিসেম্বরের মধ্যে শিলচর পুর নিগমের কার্যালয় থেকে নির্ধারিত আবেদনপত্র সংগ্রহ করে যথাযথভাবে পূরণ করে জমা দিতে হবে। নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন না করলে ভবিষ্যতে ব্র্যান্ডিং আইডি প্রক্রিয়ায় অসুবিধার সম্মুখীন হতে পারেন আবেদন না করা ব্যক্তিরা। পৌর নিগমের ওই নির্দেশে আরও জানা গেছে, পিএমএস বাণিজ্য সুবিধাভোগী পথ বিক্রেতারা আবেদন প্রক্রিয়ায় প্রথম অগ্রাধিকার পাবেন। তবে আবেদনকারীর সংখ্যা বেশি হলে স্বচ্ছতা বজায় রাখতে লটারি পদ্ধতিতে ব্র্যান্ডিং আইডির অনুমোদন দেওয়া হবে। পথ বিক্রেতাদের ব্যবসা পরিচালনাকে আইনি ও সুশৃঙ্খল কাঠামোর আওতায় আনার লক্ষ্যে শিলচর পুর নিগমের এই উদ্যোগ উল্লেখ করা হয়েছে নির্দেশে। পরবর্তী খবর, রামকৃষ্ণনগরের রাস্তায় দিন দিন বাড়ছে নম্বরবিহীন গাড়ির দাপট। পুলিশি টহল ও নজরদারি থাকা সত্ত্বেও অবাধে ছুটে চলা এসব 4 চাকা ও 3 চাকা যান এখন মানুষের মধ্যে চরম আতঙ্কের সৃষ্টি করেছে। ট্রাফিক আইনের জন্য তারা কোনো তোয়াক্কাই করেন না, এমনই অভিযোগ স্থানীয়দের। জানা গেছে, প্রতিদিনই রাজপথে দেখা যায় অসংখ্য নম্বরবিহীন গাড়ি, যাদের নেই বৈধ নথিপত্র কিংবা পরিচয়, ফলে এদের শনাক্ত করার কোনো সুযোগ নেই। অভিযোগ, এই ধরনের যানবাহন ব্যবহার করেই রাতে গরু ছাগল চুরির ঘটনা বাড়ছে। শুধু রাত নয়, দিন দুপুরেও চুরি হচ্ছে পশু এবং নম্বর না থাকায় চুরিরা সহজেই গাড়ি নিয়ে চম্পট দিচ্ছে এবং এর ফলে দুর্ঘটনার ঘটনাও ঘটেছে। কিন্তু নম্বর না থাকায় গাড়ি শনাক্ত করা যাচ্ছে না, ফলে তদন্ত স্থবির, অপরাধী অদৃশ্য, সব মিলিয়ে বাড়ছে অসহায়তা ও আতঙ্ক। অপরদিকে সাধারণ নাগরিকদের ক্ষেত্রে চিত্র সম্পূর্ণ ভিন্ন। হেলমেটবিহীন বাইক চালালেই জরিমানা, লাইসেন্স, বিমা, নথিপত্রে সামান্য ত্রুটি থাকলেই কঠোর ব্যবস্থা। কিন্তু নম্বরবিহীন গাড়ির ক্ষেত্রে সেই তৎপরতার সিটে ফুটাও নাই বলে সাধারণ মানুষ খুব প্রকাশ করছেন। আইন কি তবে শুধু সাধারণ মানুষের জন্যই? অপরাধীরা কি প্রশাসনের অগোচরেই চলাফেরা করবে, প্রশ্ন তুলেন তারা। নাগরিকদের মতে নম্বরবিহীন গাড়ি চলাচল মানেই আইনভঙ্গ, নিরাপত্তাহীনতা এবং অপরাধকে বাড়তে দেওয়া। এই প্রবণতা অব্যাহত থাকলে এলাকার আইন শৃঙ্খলার পরিস্থিতি আরও অবনতি হবে।
রামকৃষ্ণনগরের বাসিন্দাদের দাবি, নম্বরবিহীন গাড়ির বিরুদ্ধে অবিলম্বে কড়া অভিযান। এসব গাড়ি জব্দ করে দোষীদের বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে। স্থানীয়দের সতর্কবার্তা, সময় থাকতে পদক্ষেপ না নিলে রামকৃষ্ণনগর আরও বড় বিপদের মুখে পড়তে পারে। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।